আমি দায়িত্ব নিয়ে কথা বলছি। অনেক রঙের বাংলাদেশ আপনারা দেখেছেন, অনেক নেতার অনেক দলের বাংলাদেশ দেখেছেন। আমরা পণ করেছি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমাদের স্লোগান ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান প্রত্যেক ধর্মের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে শান্তি সমৃদ্ধি সাম্যের বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা উপহার দেব। রিকশাওয়ালা ভাইয়েরা, রিকশাওয়ালা ভাইদেরকে আমি বিশেষভাবে বলি, আপনাদের দল এবার ক্ষমতায় ইনশাআল্লাহ অংশীদার হবে। রিকশাদার রিকশাওয়ালা ভাইয়েরা, ভ্যান গাড়িওয়ালা ভাইয়েরা, নৌকার মাঝি ভাইয়েরা, ঠেলা গাড়ি চালকেরা, কৃষক শ্রমিক, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আপনারাই গড়বেন। আপনাদের মতামত দিয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। ব্যালটের মাধ্যমে 1947 সালে দিল্লিকে লাল কার্ড দেখিয়ে ভারত থেকে বিচ্ছিন্নতা অবলম্বন করে এই জনপদের মানুষ একটি স্বাধীন স্বকীয় নিজেদের আদর্শের এবং নিজেদের অনুভূতির উপর নিজেদের ইচ্ছা এবং অভিপ্রায়কে বাস্তবায়ন করবার লক্ষ্যে একটি ভিন্ন দেশ গড়ে তোলে। তাদের স্বপ্ন ছিল এদেশে আল্লাহর কোরআনের শাসন কায়েম হবে। এদেশের মানুষের স্বপ্ন ছিল 47 সালে যে তারা ইসলামের সোনালী শাসন ব্যবস্থা উপহার পাবে। কিন্তু আবারও এই জাতির সঙ্গে প্রতারণা করা হলো। 47-এর পর পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা 24 বছর পর্যন্ত শাসনের নামে আমাদেরকে শোষণ করেছে, অধিকারের নামে আমাদের উপর জুলুম করেছে। আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থার কথা বলে বাংলার মানুষকে তাদের প্রাপ্য ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে দেশ এবং জাতির সঙ্গে তারা গাদ্দারি করেছে। তাই গাদ্দারির পরিণাম সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে 1971-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ঝাঁটা পেটা করে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এদেশের মানুষ স্বপ্ন দেখেছিল 71-এর মহান মুক্তিযুদ্ধের বিজয়ের পর এবার বুঝি আমরা একটু স্বস্তিতে, একটু শান্তিতে, একটু অধিকার নিয়ে, একটু সম্মান মর্যাদা নিয়ে মনে হয় আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। কিন্তু দুর্ভাগ্য আমাদের পিছু ছাড়েনি। 71 থেকে 2024 সাল বাংলাদেশকে যারাই শাসন করেছে তারা আমরা দেখেছি লক্ষ্য করে বিদেশি আধিপত্যবাদের কাছে তারা মাথা নত করে বাংলার মানুষের অধিকারকে তারা বিকিয়ে দিয়েছে। এদেশের মানুষ মর্যাদা নিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। ভারতীয় সংবিধানের মূলনীতিগুলোকে বাংলাদেশে সংবিধানে স্থাপন করার মধ্য দিয়ে বাংলাদেশকে অন্য রাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত করবার নানা ধরনের আয়োজন চালানো হয়েছে। মুখরোচক স্লোগান পরিবর্তন হয়েছে, শাসকের চেহারা পরিবর্তন হয়েছে, শাসক দলের দলীয় প্রতীক আর দলীয় মার্কার পরিবর্তন হয়েছে, বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমি বলতে চাই এদেশের আলেম সমাজ তারা যতটুকু রাজনীতি করে আল্লাহর জন্য করে, দেশের মানুষের স্বার্থ রক্ষা করার জন্য, মানুষের অধিকার আদায়ের জন্যই তারা রাজনীতি করে। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ অযুত সম্ভাবনাময় একটা দেশ। এই দেশের স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত যতটুকু উন্নয়ন আপনারা দেখেন এর সিংহভাগ প্রায় পুরোটাই এদেশের সাধারণ মানুষের মেহনত এবং পরিশ্রমের ফসল। আপনারা লক্ষ্য করে দেখবেন, তুলনা করে দেখবেন যে পাবলিক সেক্টর সরকারি খাতগুলোর কি অবস্থা আর প্রাইভেট খাতগুলোর কি অবস্থা। প্রত্যেকটা সরকারি খাত দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। কোন একটা সরকারি খাত থেকে দেশের কোনো উন্নয়ন হয় না, লাভ হয় না। আজকে রেল যে দেখেন সরকারি খাত দুর্নীতিগ্রস্ত, লাভ হয় না। বিমান দেখেন বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা খরচ হয়, কোনো লাভ হয় না। অথচ একই খাতে যখন
প্রাইভেট বিনিয়োগ হয়, প্রাইভেট কোম্পানি যখন বিমান চালায়, ফ্লাইট চালায়, তারা কোটি কোটি টাকা ইনকাম করে, লাভ করে। সরকারি খাত যখন সেই বিমান চালায়, লস হয়। প্রাইভেট সেক্টর থেকে রেল চালালে সেই রেলে লাভ হয়, সরকারি সেক্টর থেকে রেল চালালে সেই রেলে লস হয়। প্রাইভেট সেক্টর থেকে মিল কলকারখানা চালালে সেখান থেকে লাভ হয়, মুনাফা হয়। সরকারি খাত থেকে মিল কলকারখানা চালালে শুধু লস আর লস, গচ্চা আর গচ্চা। কারণটা কি? কারণ একটাই, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় বিগত 55 বছর পর্যন্ত যারাই রাষ্ট্র পরিচালনা করেছে দেশটাকে দুর্নীতিমুক্ত করতে পারে না। সরকারগুলো একেবারে আকণ্ঠ, মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই দুর্নীতিতে নিমজ্জিত থাকে। তাই এই দেশে যা উন্নতি হয়েছে দেশের জনগণের নিজেদের মেহনত এবং পরিশ্রমের ফসল। গরিবরা মেহনত করে দেশ উন্নয়নের জন্য, শিল্পপতি বড় লোকরা আর বড় বড় রাজনৈতিক নেতারা দুর্নীতি করে দেশটাকে খোকলা করে রাখে। উন্নয়নের গল্প বলা হয়, উন্নয়ন হয় তাদের যারা ক্ষমতার কাছাকাছি থাকে, তাদের উন্নয়ন হয় তাদের যারা আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারে, তাদের উন্নয়ন হয় তাদের যারা দুর্নীতি করে দেশের টাকা বিদেশে নিয়ে সুইস ব্যাংকে ব্যাংক ব্যালেন্স করতে পারে, উন্নতি হয় তাদের। আমরা রিক্সা প্রতীক কেন নিলাম? রিক্সা প্রতীক নিয়ে আমরা একটা কথাই বোঝানোর চেষ্টা করছি যে ইনশাআল্লাহ বাংলাদেশে আজ পরিবর্তনের হাওয়া বইছে। 24 বিপ্লবের পর প্রমাণ হয়ে গেছে দেশের ভাগ্য পরিবর্তনের জন্য বড় রাজনৈতিক দলের দরকার নাই, বড় নেতার দরকার নাই। এদেশের যুব সমাজ, ইয়াং জেনারেশন এই দেশের ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত